দেখুন, ভূত প্রেত তন্ত্র সাধনা এসবের অস্তিত্ব আদৌ আছে কিনা তা আমাদের জানা নেই। আমরা শুধুই গল্প শোনাই এবং গল্পের আবহ সৃষ্টির জন্যে এইসব অলৌকিক এলিমেন্টকে আমদানি করি। নমস্কার বন্ধুরা, আমরা হলাম টিম গল্পে গল্পে। আমাদের চ্যানেলে সব ধরনের গল্পই শোনানো হয়ে থাকে। চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, এতে আমরা আরও ভালো ভালো গল্প শোনানোর উৎসাহ পাব। তাহলে শুরু করা যাক আজকের গল্প, হোটেল মুনলাইট ম্যান রেস্ট। ভূত নেই মানে? আলবাত ভূত আছে, আর সে চাইলে যখন যেখানে খুশি প্রবেশাধিকারও ঘটাতে পারে। কি যে বলেন! আরে একদম ঠিকই বলছি। জানেন আমার সাথে কি হয়েছিল একবার? আমি তখন পড়ি ক্লাস 10-এ, মাধ্যমিক পরীক্ষা দেব আর কি। হঠাৎ করে আমার ঠাকুমা মারা গেলেন। ঠাকুমা আমাকে একমাত্র নাতি হিসেবে খুবই ভালোবাসতেন। তো ঠাকুমা মারা যাবার কারণে পড়ায় তো কিছুতেই মন বসাতে পারছিলাম না। একাগ্র চিত্তে মন বসাতে চেষ্টা করলেই দেখি ঠাকুমা চোখের সামনে এসে খালি মিটিমিটি হাসছে। এদিকে ঠাকুমা তো নেই, মারা গেছেন। ভেতরে একটা ভয়ও কাজ করছিল। তাই এমন সময় আমার পড়ার টেবিলের পাশে জানলা ফুঁড়ে ঠাকুমা বেরিয়ে এলেন আর আমার মাথায় হাত বুলিয়ে বললেন, খোকন, তুই ভয় পাসনি বাবু। আমি যেখানে থাকি না কেন সব সময় তোর সাথেই আছি। তোর কোনো খারাপ হতে দেবনি মোটে। এই বলে ঠাকুমার আত্মা যেমনটি জানলা ফুঁড়ে বেরিয়ে এসেছিল ঠিক তেমনই জানলা ফুঁড়ে অদৃশ্য হলো। আপনি তো বেশ রসিক ব্যক্তি দেখছি মশাই। কোনটা রসিকতা বলে আপনার মনে হলো? আরে সবটাই তো। হ্যাঁ। আহা, আপনি বিশ্বাস করছেন না তার মানে? কিন্তু আমি যেই কাহিনীটা আজ আপনাদেরকে শোনালাম সেইটা কিন্তু সর্বই তো সত্য। এতটুকু মিথ্যে তার মধ্যে নেই। আচ্ছা আচ্ছা, তা বেশ বেশ। এমন সব কাল্পনিক গল্প শুনতে শুনতে আমাদের এই বাস যাত্রাটা কিন্তু বন্ধ হবে না, কি বলেন মশাই? অমিত চৌধুরী পেশায় একজন বহুজাতিক সংস্থার ইঞ্জিনিয়ার। বিয়ে থা তিনি করেননি, তাই বাড়িতেও তাকে একাই কাটাতে হয়। তবে এই একাকিত্বকে তিনি বেশ উপভোগ করেন। আর এই একাকিত্ব ব্যাপারটাকে আরও বেশি এক্সাইটিং করার জন্য প্রায় প্রতি সপ্তাহেই তিনি 2 দিনের ছুটিতে বেরিয়ে পড়েন নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আসল উদ্দেশ্য হল মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার রূপ তিনি ভারতবর্ষের আর কোথাও খুঁজে পান না। একরাশ অন্ধকার নিস্তেজ সবুজের মধ্যে হীরের মতো জ্বলজ্বল করে জ্বলতে থাকা কাঞ্চনজঙ্ঘার অনাবিল সৌন্দর্য যেন তার সমস্ত ক্লান্তি আর একাকিত্বকে
এক নিমেষে কোথায় মিলিয়ে দেয়। তবে প্রতি সপ্তাহে নর্থ বেঙ্গল যাবার দরুন ট্রেনের টিকিট পাওয়া তার পক্ষে সম্ভব হয় না। তাই অগত্যা বাসই ভরসা। আজ শুক্রবার। অফিস শেষে অমিত চৌধুরী কলকাতার ধর্মতলা থেকে একটা স্লিপার বাসের টিকিট কেটে তাতে চেপে বসেছেন, শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন বলে। আরে বাবা, কিচ্ছু কাল্পনিক নয়, একদম খাঁটি সত্যি ঘটনা। আরো একটা ঘটনা বলি শুনুন। আমরা হলাম গিয়ে পাড়া গাঁয়ের লোক। আমাদের পাড়ায় প্রচুর ধান ক্ষেত। তো আমি স্কুল থেকে পড়ে বাড়ি ফিরছিলাম সাইকেল চালিয়ে। বাড়ি ফেরার পথে রাস্তার উপর একটা ছোট মতন ব্রিজ পড়ে। তো ওই ব্রিজের নিচে একটা সরু খাল বয়ে যায়। তখন ছিল বর্ষাকাল, আর সেই সাথে লোডশেডিং। চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার। আমি তো আপন মনে সাইকেল চালাচ্ছিলাম। এমন সময় দূর থেকে দেখে মনে হলো যেন সেই ব্রিজের ধারে বসে কোনো একজন ব্যক্তি বিড়ি টানছে। আমার বেশ একটু অবাক লাগলো। এই অন্ধকারে, তাও এই বৃষ্টির রাতে, এখানে কে বিড়ি ধরাবে? তাছাড়া ওই ব্রিজের সম্পর্কে রটনাও ছিল যে ওখানে নাকি কোনো এককালে অনেকগুলো রাজনৈতিক খুনও হয়েছিল, যাদেরকে মেরে নাকি নিচ দিয়ে বয়ে যাওয়া সেই খালের জলে ফেলে দেওয়া হয়েছিল। তাই সাধারণত ওই ব্রিজের ধারে কেউ দাঁড়ায় না। সাইকেল হোক বা রিক্সা, তাড়াতাড়ি চালিয়ে বেরিয়ে যায়। আমি মনে সন্দেহ নিয়েই বেশ কিছুটা অগ্রসর হলাম। কিন্তু কাছাকাছি যেতেই খেয়াল করলাম সেই বিড়ির আগুনটা যেন হাওয়ায় ভেসে ব্রিজের নিচের দিকে নেমে গেল। অথচ আশ্চর্যের ব্যাপার হলো, সেই ব্রিজের নিচে কোনো রাস্তা বা সিঁড়ি কোনোটাই নেই। আমি বেশ হতভম্ব হয়ে পড়লাম, আর সাইকেল থামিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকলাম বিড়িটা হাওয়ায় ভাসছিল কি করে। পরের দিন ভোরবেলায় আমাদের গ্রামের হারু কাকা আমাকে ওই রাস্তাতেই সংজ্ঞাহীন অবস্থায় খুঁজে পান। এবার আপনারাই বলুন, ওই বিড়িটা কার হাতে ধরা থাকতে পারে? ভূত ছাড়া সেটা আর কি বা হতে পারে? আরে এমনও তো হতে পারে আপনার বয়স কম ছিল এবং আপনি স্কুলে পড়তেন, তাই বিভিন্ন ভৌতিক গল্প পড়ে আপনার শিশু মন প্রভাবিত হয়ে পড়েছিল মনে হয়, যার ফলে আপনি অন্ধকারের মধ্যে ভূত দেখে ফেললেন। হতেই তো পারে। এ কখনোই হতে পারে না। আমার মতো আরো অনেকেই সেখানে সেই ব্রিজের ওপর পরবর্তীকালে ওই বিড়ির আলো হাওয়ায় ভেসে যেতে দেখেছিল। আরে বাবা, ওটা তো জোনাকির আলো তো হতে পারে। হ্যাঁ, যেটাকে আপনি ওই বিড়ির আগুন না কি যেন বলে ভুল করছেন হয়তো। আচ্ছা, আপনার বাড়িতে কে কে থাকেন? আপনি ভূতে এত অবিশ্বাসী, মানে আপনি কোনো নারী সঙ্গে তো অবশ্যই নেই। কেন? পৃথিবীর সব নারী কি ভূতে বিশ্বাসী নাকি? আচ্ছা, কে বলেছে আপনাকে এই ধরনের অদ্ভুত কথাগুলো? আহা, পৃথিবীর কেন হবে, কিন্তু ভারতীয় তথা বাঙালি মহিলারা 100% ভূতে বিশ্বাসী। তারা মুখে যতই বলুক যে তারা ভূত মানে না, এটা কখনোই সত্যি নয়। আসলেই তারা ভূতে তীব্রভাবে বিশ্বাসী। যত সব বাজে কথা, সব আজগুবি ধরনের কথাবার্তা। অর্থাৎ আপনি কখনোই কোনো নারী সঙ্গে অন্তত নেই।
এবং আপনি রাতে অন্তত ঘরে একাই ঘুমোন। তাই ভূতের ওপর চূড়ান্ত একটা অবিশ্বাস গড়ে তুলে রেখেছেন, যাতে অলৌকিক কোনো ভয় আপনার রাতের ঘুম কেড়ে নিতে না পারে। আপনি থামুন তো, যত সব বাজে আর বিরক্তিকর কথাবার্তা। ভূত ছাড়া কি এই পৃথিবীতে আর কিছু দেখেছেন আপনি কোনোদিন? কথাটা বোধহয় ভুল নয়। অমিত চৌধুরী সত্যিই তার নিজের বাড়িতে একাই থাকেন যেহেতু, তাই এসব ভূত পেতনির গল্পতে তিনি বেশ বিব্রত বোধ করতে থাকলেন। ভূতে যে তিনি বিশ্বাস করেন না একদমই, সেটা বোধহয় সত্যি নয়, এবং সেই ভয়কে জীবন থেকে দূরে রাখার জন্যই তিনি এইসব আলোচনা করাটা আদৌ খুব একটা পছন্দ করেন না। অমিত চৌধুরী এইসব অলৌকিক গল্প শোনার থেকে নিজেকে বিরত রাখার জন্য নিজের নির্ধারিত সিটে শুয়ে ঘুমিয়ে পড়বেন ঠিক করলেন। হোটেল সুপ্রিম স্পাইস হোটেল আসতে এখনো আধ ঘন্টা মতন দেরি আছে মনে হয়। এই হোটেলের সামনে বাসটা মোটামুটি 15 মিনিট মতো দাঁড়ায়। তখন না হয় ডিনারটা সেরে নেওয়া যাবে। ততক্ষণ একটু ঘুমিয়ে নিই। আর জেগে থাকলেই তো এই আপদের উল্টোপাল্টা ভূতের সব কীর্তনগুলো শুনতে হবে। না, তার থেকে একটু ঘুমিয়ে নেওয়াটাই বেশ ভালো মনে হয়। অমিত চৌধুরী ধর্মড়িয়ে নিজের সিটে উঠে বসলেন আর নিজের হাতের ঘড়িটার দিকে একবার খেয়াল করলেন। কখন যে 1 ঘন্টা পেরিয়ে গেছে উনি বোঝেননি। এ বাবা, কখন আধ ঘন্টা পেরিয়ে গেল? বাস কখন দাঁড়ালো হোটেল সুপ্রিম স্পাইস হোটেলের সামনে? কিছুই তো বুঝতে পারলাম না। এখন কি যে করি, খাওয়াটাও তো হলো না। এই সবই ভাবতে ভাবতে তিনি পাশে তাকাতেই চমকে উঠলেন। সেই কমবয়সী লোকটি যে সেই বাস ছাড়ার পর থেকে ভূতের গল্প শুনিয়ে যাচ্ছিল, সে এখন অপলক দৃষ্টিতে যেন তারই মুখের দিকে তাকিয়ে রয়েছে। কি ব্যাপার বলুন তো, কি দেখছেন? না, আপনি বেশ হতচকিত হয়েছেন আর কি, সেটাই খেয়াল করছিলাম। কেন হচ্চকিত হব কেন? কিসের জন্য? আপনি বোধহয় রাতে ডিনারটা করতেন ওই হোটেল সুপ্রিম স্পাইসে। তা এতই যখন বোঝেন তো আমায় ডাকলেন না কেন শুনি? দেখলাম আপনি বেশ নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছেন, দেখে মনে হলো বড়ই ক্লান্ত আপনি। তাই ভাবলাম ডাকাটা উচিত হবে কিনা। তাছাড়া আমার কথাবার্তায় আপনি বেশ বিব্রত বোধও করছিলেন, তাই ভাবলাম আমি যদি আপনাকে ডাকি আপনি হয়তো আরো বিরক্ত হবেন। অমিত চুপ করে রইলেন আর মনে মনে ভাবলেন, এই লোকটা বাচাল ঠিকই, কিন্তু মনের কথাটা বেশ সহজেই বুঝতে পারে দেখছি। আবার অমিত এখন কি করবেন সেটাই ভাবছিলেন। সামনেই আর একটা ভালো হোটেল আছে, হোটেল মুনলাইট ম্যানরেস্ট। খাবার একটু কস্টলি ঠিকই, কিন্তু মানে এই গোটা জার্নির মধ্যে সবচেয়ে ভালো। জানি, আমি এর আগে বেশ কয়েকবার খেয়েছি আমি এই হোটেলে, এই মুনলাইট ম্যানরেস্টে। আর 15 মিনিটের মধ্যেই চলে আসবে হোটেল মুনলাইট ম্যানরেস্ট। জানি জানি, তাই আর শুচ্ছি না, একেবারে খেয়ে দিয়ে ঘুমাবো।
হোটেল মুনলাইট ম্যানরেস্টের বয়স কিন্তু বেশি নয়। এই তল্লাটের সবচেয়ে নবীনতম হোটেল। তাতে কি, খাবারের মান ভালো হলেই হলো। তা ঠিক, কিন্তু জানেন এই হোটেলের একটা অদ্ভুত রহস্য আছে। শুনুন, আপনি দয়া করে আর ভূতের গল্প শুরু করবেন না মশাই, অনেক হয়েছে। আপনি তো বেজায় ভীতু মানুষ দেখছি। কিসের ভীতু মানুষ? আচ্ছা, কোন ভয়টা আমার মধ্যে দেখলেন বলুন তো? না, মানে সেটাই বলছি, আপনি ভূতের গল্পগুলোকে বেশ সিরিয়াসলি নেন দেখছি। আমি এসব একদমই সিরিয়াসলি নিই না। ওসব গাঁজাখড়ি গপ্প আমার কানে প্রবেশই করে না। হ্যাঁ বলুন, আচ্ছা আচ্ছা বলুন বলুন, কি ইতিহাস বলতে চান বলুন। না থাক, আপনি আবার ভয় পাবেন। আরে বললাম তো ভয় পাবো না, বলুন না। আসলে ব্যাপারটা হচ্ছে, এই যে হোটেল মুনলাইট ম্যানরেস্ট, এর মালিক ছিলেন একজন তান্ত্রিক। তান্ত্রিক? আগে হ্যাঁ, শুধু তাই নয়, তিনি বেশ নিম্নমানের তন্ত্র সাধনা করতেন। অর্থাৎ তিনি ছিলেন অঘরী। তারপর? তো তিনি মূলত পিশাচ সাধনা করতেন। কেন? সেটাই তো আসল গল্প। তিনি পিশাচ সাধনা করে প্রচুর অর্থ প্রতিপত্তি অর্জন করেছিলেন, এবং সেই অর্থ ও প্রতিপত্তির জোরে হাইওয়ের ধারে তিনি এত বড় 4 তলা হোটেল নির্মাণ করতে পেরেছিলেন। আচ্ছা, তারপর কি হলো? পিশাচ সাধনায় সিদ্ধ হবার কিছু নিয়ম থাকে। যেমন ধরুন, পিশাচ আপনাকে তখনই কিছু দেবে যখন সে বদলে আপনার কাছ থেকে কিছু পাবে। অর্থাৎ এই অর্থ এবং প্রতিপত্তির বদলে পিশাচ সেই তান্ত্রিকের থেকে কিছু নিয়েছিল? নিয়েছিল। হ্যাঁ, সেটা কি? শর্ত। শর্ত? কি শর্ত? পিশাচ তাকে এই এত অর্থ, ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি সবই দেবে, কিন্তু পিশাচকে অভুক্ত রাখা চলবে না। এই হলো প্রধান শর্ত। পিশাচ অভুক্ত মানে? আগে হ্যাঁ, পিশাচের খাদ্য হলো জীবিত মানুষের প্রাণ। অমিত চৌধুরী চমকে উঠলেন। কি সব বলছেন উল্টোপাল্টা? কি আবার হয় নাকি? সব হয়। ঈশ্বর যদি পজিটিভ শক্তি হন, তবে নেগেটিভ শক্তি থাকতেই হবে দুনিয়ায়, আর সেই নেগেটিভ শক্তি হলো পিশাচ। অমিত চৌধুরী চুপ করে রইলেন। সামনের কম বয়সী লোকটি আবারও বলতে শুরু করলেন। হোটেল মুনলাইট ম্যানরেস্ট তৈরি করার জন্য পিশাচ সেই হোটেলের মালিক পিশাচ সিদ্ধ তান্ত্রিককে শর্ত দিয়েছিল যে তাকে, অর্থাৎ সেই পিশাচকে, সেই হোটেলেরই ভিত্তির নিচে মাটির ওপরে স্থাপন করতে হবে, এবং তার ওপরে নির্মিত হবে হোটেলটি। কিন্তু শর্ত আরও ছিল যে সেই হোটেলে আসা কোনো একজন ব্যক্তি চিরতরে পৃথিবী থেকে হারিয়ে যাবে, কারণ সেই ব্যক্তির আত্মাকে পিশাচকে উৎসর্গ করতে হবে হোটেলের মালিককে। অমিত যেন চমকে উঠলেন আর বললেন, এও হতে পারে? জানি আপনি বিশ্বাস করবেন না,
আপনার ব্যাপার। আমি কয়েকটা শোনা কথা আপনাকে বললাম মাত্র। অমিত চৌধুরী যেন নিশ্চুপ হয়ে গেলেন। বাসের একঘেয়ে গতির শব্দে তার কি যেন একটা ঘোর লেগে গেল। তার মনে হতে থাকলো তিনি আদৌ বাসের মধ্যে নেই, বরং তার জায়গায় ওই কম বয়সী লোকটির পাশে গিয়ে বসে রয়েছে তারই মতো অবিকল দেখতে অন্য কেউ। আর তিনি বসে রয়েছেন হোটেল মুনলাইট ম্যানরেস্টের একটি বদ্ধ ঘরে। আর সেই ঘরের দেওয়ালগুলো চারদিক থেকে ছোট হতে হতে তারই দিকে এখন এগিয়ে আসছে। তিনি আপ্রাণ চেষ্টা করছেন সেই দেওয়ালগুলোকে ঠেলে নিজের থেকে দূরে সরাতে, কিন্তু পারছেন না। সেই ঘরে না আছে কোনো দরজা, না আছে কোনো জানালা, শুধু কংক্রিটের 4টে দেওয়াল। আর সেই দেওয়াল এখন তার দিকে অগ্রসর হতে হতে তার নিঃশ্বাস প্রশ্বাস সব বন্ধ করে দিচ্ছে। অমিত চৌধুরী নিজের সম্বিত ফিরে পেলেন। বাস নির্ধারিত সময় থেকে আরও 15 মিনিট দেরিতে হোটেল মুনলাইট ম্যানরেস্টের সামনে এসে দাঁড়ালো। দূর, কী সব উল্টোপাল্টা স্বপ্ন দেখছিলাম। বেশি গাঁজাখড়ি গল্প শুনলে আমার এরকমই হয় সব সময়। একটা না একটা বাজে স্বপ্ন আসবেই। যাকগে, এই হোটেল মুনলাইট ম্যানরেস্ট চলে এসেছে। নেমে আমার রাতের খাবারটা একটু খেয়ে নিয়ে গিয়ে তারপর সে একটা লম্বা ঘুম দেব। হোটেল মুনলাইট ম্যানরেস্টে খাওয়া দাওয়ার পর অমিত চৌধুরী হাত মুখ ধুয়ে বাথরুমে ঢুকেছেন। কিন্তু বাথরুম থেকে বেরোতে গিয়ে তিনি আঁতকে উঠলেন। বাইরে থেকে সেই বাথরুমের দরজা এখন লকড। কি হলো? দরজাটা বাইরে থেকে কেমন করে বন্ধ হলো? কেউ আছেন? শুনছেন? দরজাটা দয়া করে খুলে দিন না বাইরে থেকে। আমি আটকে পড়েছি ভেতরে। শুনছেন? কেউ আছেন? কারোর সাড়া তিনি পেলেন না। অমিত চৌধুরী এইবার নিজের হাতের ঘড়িটার দিকে তাকালেন। বাকি আর মাত্র 3 মিনিট। তার মধ্যে তিনি যদি বেরোতে না পারেন, বাস তাকে রেখেই হয়তো চলে যাবে। না, আমি কি ভাবছি? আমাকে রেখে দিয়ে তো কখনোই বাস চলে যাবে না। কেউ না হোক সেই ভৌতিক গল্প বলা কম বয়সী ব্যক্তি তো অন্তত আমার কথা ড্রাইভারকে জানাবে। তারা নিশ্চয়ই আমার খোঁজ করতে আসবে। ঠিক এই সময় বাইরে থেকে বাথরুমের দরজাটা কেউ যেন খুলে দিল। অমিত চৌধুরী আর 1 সেকেন্ডও দেরি না করে তাড়াতাড়ি ছুটে গেলেন দরজার দিকে। আর দরজা খুলেই বাইরে বেরিয়ে এসে অবাক হয়ে গেলেন। আমি কোথায় এলাম? এটা তো হোটেল মুনলাইট ম্যানরেস্ট নয়। অমিত চৌধুরী এইবার বাথরুম থেকে বাইরে বেরিয়ে এলেন। তার সামনে এখন একটা খোলা করিডর।
এবং সেই করিডরের ঠিক উল্টো দিকেই রয়েছে একটা কাঁচ ঘেরা অন্ধকার ঘর। এ এ এ কোন জায়গা? আমি তো আগে আসিনি এখানে। এটা কোন জায়গা? অমিত চৌধুরী ভীত সন্ত্রস্তভাবে সেই জনবিরল জায়গায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে থাকলেন। আর ঠিক সেই সময় তার উল্টো দিকে থাকা অন্ধকার ঘেরা কাঁচের ঘরের মধ্যে তিনি কিছু একটার উপস্থিতি অনুভব করলেন। আর তার কিছু বুঝে ওঠার আগেই তিনি দেখলেন সেই কাঁচের ওপর বেশ কিছু আবছা কিন্তু প্রায় স্পষ্ট কিছু মানুষের মুখাকৃতি ফুটে উঠেছে এবং তারা প্রত্যেকেই যেন সেই বিশালাকার অন্ধকারে ঘেরা কাঁচের ঘরের ভেতর থেকে প্রবল আক্রোশে বেরিয়ে আসতে চাইছে। কাঁচের ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা অমিত চৌধুরীর দিকে। না, কি সব হচ্ছে? আমি আবারও নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছি মনে হয়। এমন সময় তিনি একটি ভয়ানক অপার্থিব চিৎকার শুনতে পেলেন। আর পাগলের মতো করিডর বরাবর দৌড়তে শুরু করলেন। দৌড়তে দৌড়তে এইবার তিনি একেবারে করিডরের বাঁ দিকের শেষ প্রান্তটায় এসে থামলেন। আমি কি দেখছি? এটা যদি ছাদের অংশ হয়ে থাকে তবে রাস্তায় তো নিচে কেমন করে? এখান থেকে তো নিচে তাকালে মনে হচ্ছে আমি যেন 10তলা বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে নিচের দিকে দেখছি। কিন্তু হোটেল মুনলাইট ম্যানরেস তো মাত্র 4তলা। অমিত চৌধুরী বুঝতে পারলেন যে তার হ্যালুসিনেশন হচ্ছে। তিনি আর সেখানে দাঁড়ালেন না। করিডরের যেই প্রান্তে তিনি এতক্ষণ দাঁড়িয়েছিলেন তার উল্টো দিক বরাবর এখন তিনি দৌড়তে শুরু করলেন। এবং এখন তিনি সেই করিডরেরই অপর প্রান্তে এসে পৌঁছেছেন। কেমন অদ্ভুত জায়গা রে বাবা! কোনো বেরোনোর দরজাও নেই কেন? করিডোরের দুপ্রান্তে কেবল দুটো ডেড এন্ড। এরপর নিচে ঝাঁপ দেওয়া ছাড়া তো আর কোনো রাস্তাই নেই এখান থেকে মুক্তি পাবার। আর এই করিডোরের গা বরাবর একটা অন্ধকার কাঁচের ঘর। আচ্ছা, এটা কি? এত বড় কাঁচের ঘরে ওই যে ওরা কারা? আর ঠিক তখনই অমিত চৌধুরীর মনে পড়ল বাসে করে আসার সময় সেই কম বয়সী লোকটির বলা সেই কথাগুলো, যেখানে তিনি বলেছিলেন পিশাচের জীবিত মানুষের আত্মাকে খাদ্য রূপে গ্রহণ করার কথা। তার মানে ওই কাঁচের ঘর কি পিশাচের পেটের ভেতরের অংশ? অমিত চৌধুরীর বুকের ভেতর যেন শত শত হাতুড়ি পেটা করছে কেউ। তিনি এখন তার কানে যেন কিছুই শুনতে পাচ্ছেন না। তিনি ঠিক করলেন এই করিডরের শেষ খোলা প্রান্ত থেকে তিনি ঝাঁপ দেবেন। মৃত্যু তো এমনিতেও অনিবার্য, কিন্তু তিনি কিছুতেই বন্দী হবেন না। এই বলে যেই না তিনি করিডরের শেষ প্রান্তের কংক্রিটের পাঁচিল থেকে নিচের দিকে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে চমকে উঠলেন। এ কি করে সম্ভব?
ওই প্রান্ত থেকে দেখে মনে হচ্ছে হোটেল মুনলাইট ম্যানরেস্ট একটা 10তলা বিল্ডিং, অথচ করিডোরের এই প্রান্ত থেকে দেখে মনে হচ্ছে না, হোটেল মুনলাইট ম্যানরেস্ট আসলে একটা 2তলা বিল্ডিং। আর আমি মাত্র সেই 2তলার ছাদে দাঁড়িয়ে রয়েছি। এমন সময় তিনি যেন আরও বিস্মিত হলেন, আর তার সমস্ত শরীরের রক্ত যেন জল হয়ে গেল সামনের সেই দৃশ্যে। অমিত চৌধুরী দেখলেন হোটেল মুনলাইট ম্যানরেস্টের সামনের রাস্তা দিয়ে তার নর্থ বেঙ্গলের শিলিগুড়িগামী বাসটি এইবার নিজের গন্তব্যের দিকে এগোতে শুরু করেছে, এবং সেই বাসেরই জানালার ধারে বসে রয়েছে ভৌতিক কাহিনী বলা সেই কম বয়সী লোকটি, এবং তার ঠিক পাশেই বসে রয়েছেন স্বয়ং অমিত চৌধুরীর মতো হুবহু একই রকম দেখতে একজন ব্যক্তি। এবং তারা দুজনেই এখন পাশের জানালা দিয়ে হোটেল মুনলাইট ম্যানরেস্টের ছাদের দিকে তাকিয়ে মুচকি হেসে চলেছে। না না না, এইসব হোটেলের অনুসন্ধান কিন্তু একদম করতে যাবেন না। ভূত দর্শনের নামে কটা এক্সট্রা টাকা নিয়ে নেবে, বদলে দেখবেন ভূতের ছেড়ে যাওয়া কটা সাদা রঙের শাড়ি। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর হিসেবে ছিলাম আমি, ইন্দ্রাক্ষী মুখার্জি। এছাড়া অমিত চৌধুরীর চরিত্রে ছিলেন রাহুল দুবে। গল্পটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। নমস্কার।